পুষ্প এবার উজানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি সমস্যা আপনার? সবার সামনে আমাকে এভাবে টেনে নিয়ে কেন এলেন? কথাটা বলে পুষ্প আপনা আপনি থেমে গেল। যেহেতু উজান তাকে কিছু না তার হাত টেনে ধরে নিয়ে এসেছে, তাই উজানের দিকে তাকানোর সুযোগ পায়নি পুষ্প, বা হয়তো উজান তাকে সেই সুযোগ দেয়নি। কিন্তু এখন উজানের দিকে তাকিয়ে পুরো অবাক হয়ে গেল পুষ্প। আগ্নেয়গিরির চোখ দুটো যেন জ্বলে ভিজে শান্ত পরিশান্ত হয়ে গেছে। কোনো রাগ বা ক্রোধের ছিটে ফোটাও নেই মুখশ্রীতে। আছে শুধু এক অদ্ভুত প্রশান্তি, যেন ভিতরে সমস্ত ঝড় থেমে গিয়ে নীরবতার মধ্যে নিজের সঙ্গে মিলেমিশে গেছে। উজান পুষ্পর হাত দুটো ধরে বলল, তুমি আমার সাথে কিছুক্ষণ থাকবে পুষ্প? আমি কথা দিচ্ছি তোমাকে আঘাত দিয়ে কোনো কথা বলবো না। শুধু একটু সময় আমার সাথে থাকো। উজানকে এই অবস্থায় দেখে কেন যেন পুষ্প আর কিছুই বলতে পারল না। নির্বাক্য গাড়িতে উঠে বসল। গাড়িতে উজান একটা কথাও বলল না, আপন মনে গাড়ি ড্রাইভ করলো। পুষ্প কিছুক্ষণ পরপর উজানের দিকে আর চোখে তাকালেও সেও কিছু বলল না। এই মানুষটাকে প্রথম এই অবস্থায় দেখে সে যেন পুরো চুপ হয়ে গেছে। গাড়ি এসে থামলো একটা পার্কের নিরিবিলি স্থানে। উজান আর পুষ্প দুজনে পার্কের একটা বেঞ্চেই গিয়ে বসলো। পার্কের গুনশান নিরিবিলি জায়গায় এক হাত পরিমাণ জায়গা ফাঁকা রেখে বসে আছে দুজনে। অল্প কিছুক্ষণের নীরবতা ভেঙে উজান বলল, জানো পুষ্প, আমাদের বাবা যখন মারা গেলেন তখন আমরা দুই ভাই ছোট। ভাইয়া বাবার আদর কিছুটা পেলেও আমার জন্য বাবার আদর ঠিক কী জিনিস তা কোনোদিনও বুঝতে পারিনি। যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম তখন দেখলাম ভাইয়াই আমাদের অভিভাবক। যে কোনো বিপদে আপদে আমরা দুই ভাই মিলে পরামর্শ করতাম। ভাইয়া সবসময় জ্ঞান আর ধৈর্যে আমার চেয়ে এগিয়ে থাকতো। শান্ত স্বভাবের ছিল তো, তাই সবাই তাকে ভালোবাসতো। আর আমি আমি ছিলাম ছোটবেলা থেকেই উগ্র মেজাজের। একমাত্র ভাইয়া আর দাদিমা ছাড়া কারো কথাই শুনতাম না। সেই ভাইয়া যে আমার জীবনের আশ্রয়, তার উপর যখন মিথ্যা খুনের মামলা হলো, আমার মনে হলো আমার পুরো পৃথিবী ভেঙে গেল। ভাইয়ার চোখ দুটো ধীরে ধীরে অন্ধ হয়ে গেল। তখন আমি নিজেকে এতটাই অসহায় আর একা মনে করতাম যে যেন চারপাশটা ঘন কালো অন্ধকারে ঢেকে গেছে। ভাইয়াকে সেই অবস্থায় দেখে মনে হতো আমার নিজের জীবনটাই শেষ হয়ে গেছে। কিন্তু পুষ্প, আজ সেই দিনটা এলো যেটার স্বপ্ন আমি দিনের পর দিন দেখেছি। আজ ভাইয়ার চোখে আলো ফিরেছে। আর আর আমি আমার সেই পুরনো ভাইয়াকে আবার ফিরে পেয়েছি। আজ যে আমার কি পরিমাণ আনন্দ হচ্ছে সেটা কোনো ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। দেখো না, আনন্দে আমার চোখে পানি চলে এসেছে। মনে হচ্ছে বুক থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। এতদিন পরে যেন আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি। নিজেকে খুব হালকা মনে হচ্ছে আর মুক্ত মনে হচ্ছে পুষ্প। আমার ভাইয়া আবার আমার পাশে, এই অনুভূতিটাই যেন সবকিছু। পুষ্প এক মনে উজানের কথা শুনে যাচ্ছিল। পাশের মানুষটা তার অপ্রিয় হলেও সে জানে এই মানুষটি তার পরিবারের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দায়িত্বশীল। পুষ্প বারবার মনে করে উজানের এই দায়িত্ববোধই তাকে না চাইতে তার জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছে। পুষ্পের মনে দোলাচল। সে উজানকে ঘৃণা করে, কিন্তু এই মুহূর্তে ভাইয়ের প্রতি উজানের নিঃস্বার্থ ত্যাগ আর ভালোবাসা তাকে এই ঘৃণা করতে দেয় না। পুষ্প এই টানাপোড়ার মধ্যেই ডুবেছিল। ঠিক তখনই উজান বলল, পুষ্প, আমার ইচ্ছে করছে তোমাকে একটু জড়িয়ে ধরতে। আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? কথা শেষ হবার আগে উজান তাকে নিজের বাহু ধরে টেনে নিল, যেন সেই মুহূর্তে পুরো পৃথিবীর সব স্নেহ, অভিমান আর কথার ভিড় উজানের এই স্পর্শে এসে থেমে গেল। পুষ্প পুরো স্তম্ভ হয়ে গেল। তার হাত পা থরথর করে কাঁপছে, পুরো শরীর যেন হিমশীতল। বুকের ভিতর ধুকপুকানি এত জোরে বাড়ছে, মনে হচ্ছে হৃদয়টা বাইরে লাফিয়ে বেরিয়ে আসবে। মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। এটাই প্রথমবার নয় যে উজানের কাছাকাছি এসেছে পুষ্প, কিন্তু এই মুহূর্তে যেন অন্যরকম। এই প্রথম সজ্ঞানে উজানের স্পর্শ পেল সে। আগে কখনো এমন অনুভূতি হয়নি। অথচ প্রায়ই রাতের বেলায় যখন ঘুমিয়ে থাকে তখন এই মানুষটা তার কাছে আসে, তাকে ছুঁয়ে যায়, কিন্তু ঘুমের ঘরে সে অনুভূতিগুলো অস্পষ্ট থেকে যায়। উজানের ছোঁয়ায় যেন একটা অদ্ভুত শিহরণ পুরো শরীরে বয়ে যাচ্ছে পুষ্পর। অভিমান আর বিস্ময়ের এক অদ্ভুত মিশ্রণ নিয়ে পুষ্প স্থির হয়ে দাঁড়িয়ে আছে। উজান পুষ্পকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে।
হসপিটাল বাইরে কিছুটা দূরে বাইক নিয়ে অপেক্ষা করছে পুলক। উর্মি ধীর পায়ে মুখে অন্য চেপে বেরিয়ে এলো হসপিটাল থেকে। সেই কখন থেকে অপেক্ষা করছে একটু সুযোগের। যে দেখলো সবাই কথায় ব্যস্ত, সে সুযোগে হসপিটাল থেকে বেরিয়ে এলো। আজকের পর থেকে আর হয়তো সে চৌধুরী বাড়ি থেকে বের হতে পারবে না। তাই আজকের দিনটাই সুযোগ, আর সুযোগ আসবে না। অপারেশনের পর উদয়ের চোখ ভালো হওয়ার অপেক্ষা করছিল পুলক আর উর্মি। আজ উদয়ের চোখের ব্যান্ডেজ খোলার পর উদয় আবার চোখে দেখতে পাচ্ছে। তাই আজই পুলক আর উর্মি কাজে অফিসে গিয়ে বিয়ে করবে বলে ঠিক করে নিল। হসপিটাল থেকে বেরিয়ে উর্মি সোজা পুলকের বাইকের সামনে চলে গেল। উর্মিকে দেখে পুলক বলল, দ্রুত উঠে পড়ো উর্মি, আমাদের তাড়াতাড়ি সবকিছু করতে হবে, তোমার পরিবার সবকিছু টের পাওয়ার আগে। উর্মি আর কিছু না বলে সঙ্গে সঙ্গে পুলকের বাইকে উঠে পড়ল। বাইক সোজা গিয়ে থামলো কাজী অফিসের সামনে। মালা মাথা নিচু করে বসে আছে উদয়ের সামনে। তার মুখে একরাশ লজ্জা আর হৃদয়ের গভীরে এক অদ্ভুত উষ্ণতা। উদয় দু চোখ ভরে তাকিয়ে আছে মালার দিকে। তার চোখের আলো ফিরে পাবার পর প্রথমবার এই মেয়েটাকে সামনে থেকে দেখছে, এবং মনে হচ্ছে যেন এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মালা এতটা লজ্জা পেয়ে বসে আছে যে মুখ তুলে তাকাতেও পারছে না। উদয় হেসে বলল, আমার চোখে যখন আলো ছিল না তখন তো লুকিয়ে লুকিয়ে খুব আমাকে দেখতে, আর এখন চোখ তুলে তাকাচ্ছই না আমার দিকে। মালা মুখ তুলে একটু ভ্রু কুঁচকে বলল, আমি আপনাকে দেখতাম, আপনি কি করে বুঝতেন? উদয় হাসল, চোখে একরাশ দুষ্টু মিনে বলল, দিকে কারণ তোমার উপস্থিতি আমি টের পেতাম, আর তুমি আমাকে সামনে রেখে আমাকে দেখবে না, সেটা কি কখনো হতে পারে? মালা লজ্জায় হেসে ফেলল। তার ঠোঁটের কোণে সেই হাসি দেখে উদয়ের হৃদয় যেন আরো উচ্ছ্বাসিত হয়ে উঠল। উদয় আরো বলল, একবার আমার দিকে তাকাও মালা, আমার চোখের উপর তোমার চোখ দুটো রাখো, শুধু একবার। মালা কাপা গলায় বলল, না, আমি পারবো না। আগে একরকম ছিলেন, তখন আপনি আমাকে দেখতে পেতেন না, কিন্তু এখন এখন আমি লজ্জায় মরে যাব। উদয় গভীরভাবে মালার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমি আবার অন্ধ হয়েছে, আগের মতো হয়েছে, তাহলে অন্তত তুমি তো আমার দিকে চাইবে। উদয়ের এই কথা শুনে মালা এক লাফে উঠে গিয়ে তার ঠোঁট চেপে ধরল। তার চোখে মুখে আতঙ্ক আর কষ্টের ছাপ স্পষ্ট। গলায় কম্পন নিয়ে বলল, আর কখনো এমন কথা বলবেন না, কখনো না। মালার হাত এখনো উদয়ের ঠোঁটের উপর। সে এতটা কাছে চলে এসেছে যে দুজনের মাঝে কোনো ফাঁকা জায়গাই নেই। উদয়ের চোখে চোখ রেখে মালা স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। উদয় তার এই অস্তিত্ব অনুভব করেও চুপচাপ তাকিয়ে আছে। মুহূর্তগুলো যেন থেমে গেছে। কয়েক সেকেন্ড পর মালা হঠাৎ নিজেকে সামনে নিল। লজ্জায় তার মুখ টকটকে লাল হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিচের দিকে তাকিয়ে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। উদয় ঠোঁটের কোণে মুচকি হেসে বসে রইল। তার চোখে আনন্দের ঝিলিক। নিজের মনে বলল, তোমার এই লজ্জার বালি যাওয়াই তো আমার জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকবে। উজান গাড়ি চালাচ্ছে আর পুষ্প তার পাশে একদম চুপচাপ বসে আছে। চারপাশে নীরবতায় যেন শুধু তাদের নিঃশব্দের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার রেশ এখনো পুষ্পের শরীর আর মনে স্পষ্ট। তার মনে হচ্ছে যেন সে মুহূর্ত থেকে এখনো মুক্তি পায়নি। সেই সময়টাও পরিপূর্ণ স্তম্ভ হয়ে গিয়েছিল পুষ্প। উজান তাকে শক্ত করে নিজের বুকের সাথে এমনভাবে মিশিয়ে রেখেছিল যে মনে হচ্ছিল সে যেন উজানের শরীরের অংশ হয়ে গেছে। যখন পুষ্প নিজেকে ছাড়িয়ে নিতে চেয়েছিল, উজানের শক্ত হাত তার কোমর ঘিরে এমনভাবে চেপে ধরেছিল যে পুষ্প নিজেই আরো নেতিয়ে পড়েছিল। পুষ্প বুকের ধুকধুকানি তখন এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল তার হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসবে। তার উপর উজানের বুকের স্পন্দন যেন প্রতিটা ধাপে তার শরীরে ছড়িয়ে পড়েছিল। সেই হৃৎস্পন্দনের তীব্রতা দেহ, মন আর মস্তিষ্ককে এক ধরনের আশার করে দিয়েছিল। বিন্দুমাত্র নড়াচড়া করার শক্তি তখন আর পুষ্পর ছিল না। গাড়ির সিটে বসে সেই মুহূর্তগুলো আবারও মনে পড়তেই পুষ্প অজান্তে নিজের জামা শক্ত করে খামচে ধরল। বিষয়টা উজানের নজর এড়ালো না। সে এক ঝলক পুষ্পের দিকে তাকিয়ে বুঝে ফেলল তার মনের মধ্যে কি ঝড় বইছে। পুষ্পর সেই লজ্জায় লুকানো চোখ আর নীরব অস্থিরতা দেখে উজানের মুখে এক অদ্ভুত মিষ্টি হাসি খেয়ে গেল। মনে মনে সে বলল,